বাংলাদেশে প্রায় ১০০ প্রজাতির উপরে সাপ পাওয়া যায়। ১৫ থেকে ১৬ প্রজাতির সাপ সমুদ্রের নিচে থাকে যারা বিষাক্ত, তাদের সাথে আমাদের দেখা হয় না। কিন্তু আমাদের সাথে দেখা হয় এরকম ১০ থেকে ১২ প্রজাতির সাপ আছে যারা বিষাক্ত। তার মানে বেশিরভাগ সাপের কামড়ই কিন্তু নির্বিষ। এই কারণেই ওঝাদের এত কেরামতি হয় যে ১০০টা সাপের কামড়ের ৮৫টাই এমনিই ভালো হয়ে যায়। রাসেলস ভাইপার খুব অল্প সময়ের ভিতরে মানুষকে আক্রমণ করতে পারে, এটা আসলে কতটুকু যৌক্তিক? প্রত্যেকটা সাপই শুধুমাত্র নিজে আক্রান্ত হওয়ার মতন ভয় পেলে, ভীত হলে বা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে সে নিজের আত্মরক্ষার্থে কামড় দেয়। প্রিয় দর্শক, আমাদের দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। মারা যান প্রায় ৭,৫০০-এরও বেশি মানুষ। কিন্তু বিষয়টিকে খুব একটি গুরুত্বের চোখে দেখা হয় না। সম্প্রতি বিষধর সাপ রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার কারণে আলোচনা এসছে সাপের কামড়ের নানা দিক নিয়ে। জনমনে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন এবং একই সাথে আতঙ্ক। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আজকে সাজানো হয়েছে স্বাস্থ্যবেলার আজকের পর্ব। প্রিয় দর্শক, বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম তারেক। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। স্যার, আমাদের স্টুডিওতে আপনি স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ। আমরা একটি ট্রেন্ডি ইস্যু নিয়ে আজকে কথা বলবো। এই বিষয়ে কথা বলার আগে আমরা আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী ১৯৮১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ২০০৮ সালে যুক্তরাজ্যের লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে সংক্রামক ব্যাধির ওপর এমএসসি করেন। এরপর ২০১৩ সালে বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে মেডিসিনের ওপর উচ্চতর ডিগ্রি এফসিপিএস ও ২০১৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শুরুতেই যদি একটু বলতেন যে আমি সাপের কামড় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই বিষয়ে চিকিৎসা, সচেতনতা, প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কেও আমরা আলোচনা করব। কিন্তু শুরুতে যদি একটু আমাদের বলতেন যে সাপের কামড় মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। জি, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, প্রায় ৪ লাখের কাছাকাছি সাপের কামড় আমাদের দেশে ঘটে থাকে বছরে। তবে এখানে উল্লেখ্য যে বাংলাদেশে যে সাপের প্রজাতিগুলো রয়েছে তার মধ্যে ১২ থেকে ১৫ প্রজাতির সাপ হয়েছে বিষাক্ত। এই ছাড়া বাকি সবই কিন্তু বিষহীন। বাংলাদেশে প্রায় ১০০ প্রজাতির উপরে সাপ পাওয়া যায়। ১৫ থেকে ১৬ প্রজাতির সাপ সমুদ্রের নিচে থাকে যারা বিষাক্ত, তাদের সাথে আমাদের দেখা হয় না। কিন্তু আমাদের সাথে দেখা হয় এরকম ১০ থেকে ১২ প্রজাতির সাপ আছে যারা বিষাক্ত। তার মানে বেশিরভাগ সাপের কামড়ই কিন্তু নির্বিষ সাপ দ্বারা হয়। এই কারণেই ওঝাদের এত কেরামতি হয় যে ১০০টা সাপের কামড়ের ৮৫টাই এমনিই ভালো হয়ে যায়। সো সাকসেস রেটটা অনেক ভালো। তো সাপে কামড় দিলে যেটা হয়, আপনার যদি বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে তো অবশ্যই যদি সঠিক সময়ে হাসপাতালে নিয়ে না যাওয়া হয় তাহলে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে এবং মৃত্যুই ঘটে যদি বিষাক্ত সাপের কামড় দেয়। অ্যান্টিভেনম হলো এটার একমাত্র চিকিৎসা এবং অ্যান্টিভেনম না প্রয়োগ করা হলে এই সাপের কামড়ের মৃত্যু হবেই অবধারিত। এটা ছাড়া সাইকোলজিক্যাল একটা ইফেক্ট পড়ে। একটা বড় অংশের রোগীরা মানসিকভাবে অনেক ভীত হয়ে যান। বিষহীন সাপের কামড়কেও অনেকে বিষাক্ত সাপের কামড় মনে করে ফেলেন। সাপটাই তো আমাদের সমাজে খুব ভয়ানক জিনিস, ভয়ানক হিসাবে সবাই জানে। এটা ছাড়াও কিন্তু অব্যবস্থাপনার কারণেও ক্ষতি হয়। প্রায় ১০ থেকে ১৫% রোগীর অঙ্গহানি হয় শক্তভাবে বেঁধে ফেলার কারণে অঙ্গটি, যার কারণে ওনার শিরাধমনী ব্লক হয়ে অঙ্গটা নষ্ট হয়ে যায়। তাছাড়া সাপের কামড়, কিছু কিছু সাপের কামড়ের জন্যও অঙ্গহানি হয়, সেটাও একটা বড় অংশের সমস্যা সৃষ্টি করে। তো সব মিলিয়ে এটার বহুমাত্রিক স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে থাকে। আপনার কথায় একটি বিষয় এসছে যে সাপ বিষধর হয়, যে পরিমাণ সাপ আছে সেটা সংখ্যা খুবই কম, কিন্তু একটি সাপ বিষধর কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কিনা? আমরা যারা চিকিৎসকরা আছি তাদের আমরা বোঝার জন্য কিছু অ্যাপ্রোচ আছে। আমরা এটাকে সিনড্রোমিক অ্যাপ্রোচ বলি। আমাদের দেশে যে সাপগুলো পাওয়া যায় এর ভিতরে বেশিরভাগ সাপই স্নায়ুতন্ত্রজনিত সমস্যার সৃষ্টি করে। তো সেগুলো আমরা বুঝতে পারি কিছু লক্ষণ থেকে, যেমন রোগী
চোখে ঝাপসা দেখতে পারে, চোখ নাড়াতে সমস্যা হবে, ঘুম ঘুম ভাব আসবে, চোখের পাতা পড়ে যাওয়া, ঢোক গিলতে সমস্যা হওয়া, নাকি সুরে কথা বলা, মাংসপেশিগুলো দুর্বল হয়ে আসা, ঘাড়টাকে উঁচু করতে না পারা এবং একটা পর্যায়ে শ্বাসকষ্ট হওয়া, এগুলো সবই হলো নিউরোটক্সিসিটি বা স্নায়ুতন্ত্রকে সংক্রমিত করে এই ধরনের সাপের লক্ষণ। আরেকটা গ্রুপের সাপ আছে যেটা রাসেলস ভাইপারের প্রসঙ্গ বললেন। ভাইপার জাতীয় সাপগুলো হেমোটক্সিসিটিও করে থাকে, মানে রক্তক্ষরণ করার প্রবণতাটাকে অনেক বাড়িয়ে দেয়। এটা আরেকটা সমস্যা এই ধরনের সাপগুলোর। এছাড়া সাইটোটক্সিসিটি আমরা বলি, মানে যে স্থানে সাপ কামড় দিয়েছে ওই স্থানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ওই স্থানে ক্ষত হয়, ঘা হয়, ফুলে যায় এবং ওই স্থান থেকে একসময় অঙ্গটা ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকে। রাসেলস ভাইপারের ক্ষেত্রে আরেকটা মুশকিল হলো এটা অন্যান্য আরও সিস্টেমকেও আক্রান্ত করতে পারে। এই পেশেন্টদের অনেকেরই কিডনি ড্যামেজ হয়ে যায়, মাসল ড্যামেজ হতে পারে। সো বহুমাত্রিক সমস্যা। এই লক্ষণগুলো দেখেই আমরা মোটামুটিভাবে অ্যাসেস করি যে এটা একটা বিষাক্ত সাপের কামড়। আচ্ছা, চিকিৎসকরা না হয় এই বিষয়গুলো বুঝতে পারলেন, কিন্তু একজন রোগী যিনি আসলে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন, তার আশেপাশে যারা থাকেন বা সাধারণ মানুষ, তারা আসলে স্বাভাবিকভাবে একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটার পরে তাদের স্নায়ুকে একটু কন্ট্রোল রাখাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু তারাও অনেক সময় নির্ণয় করতে পারেন না এটা কি আসলে বিষধর ছিল কিনা বা কি নাকি কম বিষধর সাপ ছিল। তারা কিভাবে এটা বুঝতে পারবেন সহজে? যিনি সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ওনার এটা নির্ণয় করাটা ঠিক হবে না, কারণ আপনি যেটা বললেন যে এটা ওই সময় এক্সাইটেশন থাকে, রোগীরা অনেক ভয় পেয়ে যায়। এটা বিষহীন হোক বা বিষাক্ত হোক, আমাদের কথা হলো যে কোনো সাপ কামড় দিলেই ওনার কিন্তু ওঝার কাছে না গিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যেতে হবে, সেটা বিষহীন হোক অথবা বিষাক্ত হোক। চিকিৎসক দেখে সুনির্দিষ্ট সময় উনি পর্যবেক্ষণ করবেন। এটা সাধারণত আমাদের জাতীয় গাইডলাইন অনুযায়ী আমরা 24 ঘন্টা পর্যবেক্ষণ করি এবং সেই পর্যবেক্ষণকালীন সময়ে উনি অ্যাসেস করবেন বিভিন্ন সাইন সিমটম দেখে যে এটা নির্বিষ সাপ ছিল নাকি এটা বিষাক্ত কোনো সাপ। আচ্ছা, আপনার কথার ভিতরে ভাইপার প্রজাতির সাপের কথা আপনি বলেছেন। ভাইপার বলতে আসলে কি বোঝায়? ভাইপেরেডি এটা একটা বিশেষ গ্রুপের সাপ। সাধারণত সোজাভাবে বোঝার জন্য যাদের মাথাটা 3 কোণা থাকে তারাই ভাইপার সাপ। তো আমাদের দেশে অনেক রকমের ভাইপার সাপ আছে, যেমন পাইথন, সেও কিন্তু একটা ভাইপার গোত্রেরই সাপ। তো আমাদের দেশে যেগুলো আছে এর ভিতরে দুটো সাপ আমাদের জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, মেডিকেলি ইম্পর্টেন্ট। একটা হলো রাসেলস ভাইপার এবং আরেকটা যেটাকে চন্দ্র বোরা নামে পরিচিত, আরেকটা হলো সবুজ বোরা বা গালতাওয়া সাপ, যেটা গ্রিন পিট ভাইপার বলে। এটা আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায় এবং সিলেট অঞ্চলেও পাওয়া যায়। সবুজ, অনেকে সবুজ সাপের মতন দেখতে বলে সবুজ সাপও বলে। এই দুটো ভাইপার ভেনোমাস, মানে বিষাক্ত। এছাড়া আরও কিছু ভেনোমাস, নন ভেনোমাস ভাইপারও রয়েছে, বিষহীন। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন, কিন্তু রাসেলস ভাইপার নিয়ে তো এখন আতঙ্কটা খুব বেশি তৈরি হয়েছে, কিন্তু এই সাপ নিয়ে আসলে কেন এত আতঙ্ক? আপনার কাছে যদি আরেকটু স্পেসিফিকলি জিজ্ঞেস করি যে এর কামড়কে কেন এত ভয়াবহ বলা হচ্ছে? রাসেলস ভাইপার আমাদের দেশে যেগুলো বিষাক্ত সাপ আছে এইগুলোর ভিতরে তুলনামূলকভাবে এটা একটু বেশি বিষাক্ত। এটার কারণ হলো রাসেলস ভাইপার একই সাথে শরীরের বেশ কয়েকটা অর্গানকে ইনভলভ করতে পারে। যেমন একটা কেউটে সাপ বা ক্রেইট সাপ, সেটা যেমন শুধু স্নায়ুতন্ত্রের আক্রমণ করে, বা কোবরাও বেশিরভাগ ক্ষেত্রে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং সাথে যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাটার ক্ষতি হয়। কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে অনেক রকম ইফেক্ট হয়। এটার প্রথম খারাপ ইফেক্ট হলো এটা রক্তকে পাতলা করে ফেলে বা রক্তক্ষরণ হওয়ার প্রবণতা দেখা দেয়। তো শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হলে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এটার সাথে সাথে সে স্নায়ুতন্ত্রেরও ক্ষতিগ্রস্ত করে। সে যেখানে কামড় দিয়েছে সেখানকার লোকাল মাংস টিস্যু সেটাকে ড্যামেজ করে, কিডনিকে ড্যামেজ করে। স্নায়ুতন্ত্রের আক্রান্ত হওয়ার কারণে ফুসফুসেরও ড্যামেজ হয়। তো সব মিলিয়ে যেহেতু এটা অনেকগুলো অর্গান সিস্টেমকে আক্রমণ করে, এই জন্য এটার মর্টালিটিটাও একটু বেশি, মৃত্যুর হারও বেশি এবং এটার বিস্তৃতিটা বা ব্যাপকতাটাও একটু বেশি। আচ্ছা, সেক্ষেত্রে যে আমরা যখন কেউ যখন আর কি সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন,
মানুষের ভিতরে একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে যে আমরা কত সময়ের ভিতরে আসলে চিকিৎসা নিব, কতটুকু সময়, এটার কি কোনো নির্দিষ্ট সময় এটা আছে? সময়টা বলা খুব মুশকিল। এটা আসলে এটার কারণ হলো এটা নির্ভর করে অনেকগুলো সার্কামস্টেন্সের উপরে। যে সাপ কামড় দিয়েছে সে কোথায় কামড় দিয়েছে, পায়ে কামড় দিলে একরকম, ঘাড়ে কামড় দিলে একরকম, সেই সাপটা কি ওই সময় অনেক বেশি রাগান্বিত ছিল কিনা, সাপটা কামড় দেওয়ার সময়ে তার যে দাঁতের ওখানে যে বিষের থলিতে বিষ আদৌ ছিল কিনা, নাকি অনেক বেশি বিষ ছিল, সে ক্ষুধার্ত অবস্থায় ছিল কিনা, এগুলো অনেক রকম সার্কামস্টেন্সের উপরে নির্ভর করে যে কতটুকু বিষ সে দিবে। তো এটা যেহেতু গেস করা খুব কঠিন, এর জন্য সুনির্দিষ্ট সময়ে বলাটাও কঠিন। আমরা সব সময় বলে থাকি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব উনি নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাবে। সাথে সাথে কি মৃত্যুর ঘটনা ঘটে থাকে? ইটস ভেরি রেয়ার। সাথে সাথে না, এরকম আমরা কখনো শুনিনি, বা আমি নিজে কখনো আমার এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা, আমরা শুধু রাসেলস ভাইপার না, সাপের কামড়ে আসলে মৃত্যুর আশঙ্কা কতটুকু থাকে যদি আমাদের একটু বলতেন। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে 100-র উপরে প্রজাতির সাপ পাওয়া যায়, এর মধ্যে 30 থেকে 32 প্রজাতির সাপ হলো বিষধর। সো আপনি 30-32-এর ভেতরে আবার 15-16 ধরনের সাপ থাকে সমুদ্রের নিচে, সামুদ্রিক সাপ, তাদের সাথে আমাদের দেখাই হয় না বললে চলে। সো 100টায় মাত্র 10-12টা প্রজাতির বিষাক্ত সাপের সাথে আমাদের দেখা হয়। তো এই কারণে আমরা বলি যে বেশিরভাগ সাপের কামড়ই হয়তো বিষহীন সাপের কামড়, 100টায় 85%ই বিষহীন সাপের কামড়। তো আমাদের যে জাতীয় পরিসংখ্যান আছে, যে তথ্যপত্র আছে, সেইখানে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 25% বাইট হলো বিষাক্ত। 25%, খুব বেশি না, বাকি সবই বিষহীন। সব বিষাক্ত কামড়েও তো সবাই মারা যান না, সব বিষাক্ত একরকম না। যেমন যদি সবুজ বোরা, যেটা গ্রিন পিট ভাইপার, এটার যদি কামড় দেয়, এটা অলমোস্ট মারাই যায় না। এটাতে শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই রোগীরা ভালো হয়ে যায়। অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয় শুধুমাত্র 3টা প্রজাতির সাপের ক্ষেত্রে। একটা হলো কোবরা, আরেকটা যেটা গোখরা, আরেকটা ক্রেইট যেটাকে আমরা কেউটে সাপ বলি বা শঙ্খিনী সাপ বলি, আরেকটা হলো রাসেলস ভাইপার। এই 3টার ক্ষেত্রেই হলো মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। আমরা যে বিষয়টা আর কি শুনেছি ইতোমধ্যে, যে রাসেলস ভাইপার খুব অল্প সময়ের ভিতরে মানুষকে আক্রমণ করতে পারে, এটা আসলে কতটুকু যৌক্তিক? প্রথম কথা হলো কোনো সাপ আক্রমণ করে না। সাপ একটা শিকারী প্রাণী, সে তার শিকার ধরার জন্য সে লুকিয়ে থাকতে পারে, কিন্তু মানুষকে কখনো সে আক্রমণ করে আঘাত করবে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। প্রত্যেকটা সাপই শুধুমাত্র নিজে আক্রান্ত হওয়ার মতন ভয় পেলে, ভীত হলে বা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে সে নিজের আত্মরক্ষার্থে কামড় দেয়। সো রাসেল ভাইপার, যেটা সোশ্যাল মিডিয়াতে একটা ভুল তথ্য যাচ্ছে যে রাসেল ভাইপার কাউকে তেড়ে গিয়ে কামড় দিয়েছে, সেকেন্ডের গতিতে কামড় দিয়েছে, এই তথ্যগুলো ঠিক না। কোনো সাপই তেড়ে গিয়ে আক্রমণ করে না। প্রত্যেকটা সাপ যখন সে থ্রেটেন ফিল করে তখন সে জানান দেওয়ার চেষ্টা করে। যেমন রাসেল ভাইপার যদি তার আশেপাশে মানুষ বা কেউ গরু ছাগল কিছু চলে আসে, সে কুণ্ডলি পাকায় ফেলে, সে হিস হিস আওয়াজ করে, কোনো সাপ ফোঁস ফোঁস আওয়াজ করে, গোখরা সাপগুলো ফনা তুলে ধরতে পারে। এগুলো কিন্তু সবই তার নিজেকে প্রোটেক্ট করার মেকানিজম। সে বুঝাতে চাইছে যে আমি এখানে আছি, বি কেয়ারফুল। হ্যাঁ, তারপরেও যদি কেউ কাছে চলে যায়, ভুল করে পাড়া দিয়ে দেয়, ধরে ফেলে, তখনই কিন্তু সে নিজেকে রক্ষা করতে গিয়েই সে কামড়টা দেয়। সুতরাং তেড়ে গিয়ে আসলে কামড় দেওয়ার ইস্যুটা সঠিক না। তার মানে এটা একটা সচেতনতার অংশ হতে পারে যে এমন যদি কোনো ঘটনা ঘটে যে সাপটি আসলে তারা দেখতে পেরেছে, তারা এখানে দূরে সরে যাওয়া। অবশ্যই, আপনি কারেক্ট বলেছেন। এরকম দেখতে পেলেই আসলে দূরে সরে যাওয়া উচিত। দূরে স্থির দাঁড়িয়ে থাকলে একটা সময় সে নিজেই ওখান থেকে চলে যাবে। আচ্ছা, এই জাতীয় আরো কিছু ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সাপের কামড় নিয়ে, সাপ নিয়ে। আপনি যদি ওই বিষয়গুলো সম্পর্কে বলেন, চিকিৎসা থেকে শুরু করে কোন বিষয়গুলো আসলে আপনারা দেখছেন যে মানুষ খুব বেশি বিভ্রান্ত এই বিষয়গুলো নিয়ে? না, অনেক রকম মিথ চালু আছে সাপের। যেমন একটা বড় মিথ হলো যে কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসবে না, বা ব্লিচিং পাউডার দিলে সাপ আসবে না। এটা আসলে ঠিক না। সাপের কিন্তু কোনো ঘ্রাণ শক্তি নাই। সো সাপ যে কার্বলিক অ্যাসিড দিলে, আপনার ব্লিচিং পাউডার দিলে সাপ আসবে না, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। তাছাড়া সাপ ছুঁয়ে আসলে সাপ বাসায় এসে কামড় দিবে। সাপের কিন্তু ঘ্রাণেন্দ্রিয় নাই, শ্রবণেন্দ্রিয় নাই।
সে শুনতেও পাচ্ছে না কিছু, সে কিন্তু সাউন্ড ওয়েভের মাধ্যমে চলাফেরা করে। আচ্ছা। এবং সাপ কিন্তু ঠিকভাবে চোখেও দেখতে পায় না যে আপনাকে দেখে গিয়ে সে কামড় দিয়েছে। সাপের কিন্তু সেরকম চোখের ইয়েটাও নাই, দৃষ্টিও নাই, যে কারণে যেটা হয় যে অনেক রকম মিথ থাকে যে সাপ ছুলে সাপ আবার আসবে, সাপটাকে না মারলে সাপ আপনাকে দেখে ফেলেছে, সে আপনাকে সে কামড় দিবে, এই ধরনের এগুলো সব মিথ আসলে। এগুলোর কোনো বৈজ্ঞানিক তথ্য নাই। তবে তাহলে সাপের আসলে চলাফেরার জন্য কোন ইন্দ্রিয়টা সবচেয়ে তারা? সে শব্দ সাউন্ড ওয়েভের মাধ্যমে চলে, সে জিহ্বা বের করে, কিছুক্ষণ পর পর দেখবেন সাপ জিহ্বা বের করতে থাকে। এই জিহ্বা বের করার কারণই হলো সে নিকটের সাউন্ডটাকে ক্যাচ করে, আশেপাশে কোন সাউন্ডটা হচ্ছে, হ্যাঁ, সে সাউন্ড দেখে আন্দাজ করতে পারে যে কোথায় তার থ্রেট আছে এবং কোন দিক দিয়ে সে যাবে। আচ্ছা, এ তো সামাজিক কিছু বিষয়গুলো। চিকিৎসা নিয়েও আপনি শুরুতে ওঝার কথা বলেছেন, তাছাড়া আবার অনেকে জায়গাটা ব্লেড দিয়ে কাটার চেষ্টা করে বা রক্ত চুষে বের করার চেষ্টা করে, এই চিকিৎসাগুলোর কি আসলে কোনো ভিত্তি আছে? না, কোনো ভিত্তি নাই। এবং আপনার আমাদের যে জাতীয় যে সার্ভে হয়েছে সেই সার্ভেতেই উঠে আসছে যে 61% মানুষ সাপের কামড়ের পরপরই ওঝার কাছে চলে যায়। এটা খুবই অ্যালার্মিং। এবং এই ওঝার কাছে গিয়েই কিন্তু তারা অনেক মানে ভ্যালুয়েবল টাইমটা সময় নষ্ট করছে। এবং ওঝা ওইখানে কাটাছেঁড়া করে, ব্লেড দিয়ে কাটে, বিভিন্ন রকম সিরিঞ্জ, ইনজেকশন এই সেই দিয়ে ইয়ে করে, অনেক রকমের জড়িবুটির ব্যবহার করে, বাজে জিনিসপত্র ওখানে দেয়, অনেক সময় তাবিজ কবজ করে। তো এইগুলো কি দিয়ে যদি এটা ওই যে বলেছি নির্বিষ 85% সাপই নির্বিষ, সো সে তো 85% কেসে সফল, তার সাকসেস রেট খুব ভালো। কিন্তু যদি সত্যি ভেনোমাস সাপের কামড় হয়ে থাকে তাহলে এগুলো কিছুতেই কোনো কাজ হবে না, বরং এই কাটাছেঁড়ার জন্য, এই আজে বাজে জিনিস দেওয়ার জন্য তার ওখানে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু আরো বেড়ে যায়। হ্যাঁ, এই কারণেই আমরা ওঝার কাছে যাওয়াটা আমরা নিষেধ করে থাকি। আচ্ছা, প্রাথমিক আরেকটা জিনিস হলো যে শক্ত করে বাঁধুনি দেওয়া, এটাও কিন্তু খুব ক্ষতিকর। আচ্ছা, সাপের বিষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিউরোটক্সিক যে সাপগুলো, সাপের বিষ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লসিকা গ্রন্থির মাধ্যমে স্প্রেড হয়। কিছু কিছু ক্ষেত্রে সে ব্লাডের মাধ্যমেও যেতে পারে, ভাইপার জাতীয় সাপের ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ লসিকা গ্রন্থির চামড়ার ঠিক নিচেই থাকে। এর জন্য বেশি করে জোরে বাঁধুনি দিয়ে যদি আপনি ধমনী বা শিরাটা বন্ধ করে ফেলেন, তাহলে সাপের কামড়ের চেয়েও দেখা গেল এই বাধার কারণে আপনার এই হাতটা বা পাটা নষ্ট হয়ে যেতে পারে, এইগুলোও একটা ভুল চিকিৎসার পদ্ধতি। তাহলে সেক্ষেত্রে আসলে বাধার কোনো পদ্ধতি আছে কিনা সঠিক? আমরা বাধার চেয়েও বেশি জরুরি হলো ওই যে অঙ্গে সাপ কামড় দিয়েছে সেটাকে অচল করে দেওয়া বা ইমমোবিলাইজ করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে? সেটা আমাদের এই জাতীয় সার্ভে থেকেই উঠে আসছে যে প্রায় 70% ক্ষেত্রেই পায়ে কামড় হয়। সো সেই পাটা বা হাতে যদি কামড় হয়, হাতটাকে ফিক্স করে ফেলতে হবে, মোটেই নাড়াচাড়া করানো যাবে না, সেটাকে অচল করে রাখতে হবে। সেটার জন্য যদি কোনো সাপোর্ট দিয়ে বাধা লাগে সেটা করা যেতে পারে, কাঠ দিয়ে, লাঠি দিয়ে। হ্যাঁ, সেটাকে ইমমোবিলাইজ করে রাখাটা হলো বেশি গুরুত্বপূর্ণ বাঁধনের আশেপাশে গিট দেওয়ার চেয়ে। সুতরাং ওই ইমমোবিলাইজ করে রাখা এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া, জয়েন্ট যেটা আমাদের থাকে, জয়েন্টের আশেপাশে যাতে নাড়াচাড়া কম হয়, জয়েন্ট থেকে যত বেশি নাড়াচাড়া হবে এটা স্প্রেড হওয়ার সম্ভাবনা তত বেশি। এই জন্য ইমমোবিলাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমমোবিলাইজ করার পর যদি সুযোগ হয়, আপনি যদি বাঁধুনি দিতেই চায়, আমরা এটাকে বলি প্রেশার ব্যান্ডেজ। সো আপনাকে চওড়া কাপড় নিতে হবে বা স্ক্যাব ব্যান্ডেজ দিতে হবে বা গামছা দিয়ে হালকা করে বেঁধে রাখতে হবে, যাতে আপনি বাঁধের নিচে 1 বা 2 আঙ্গুল ঢোকানো যায়, এরকম ঢিলা করে বাঁধতে হবে, শক্ত করে না। ঢিলা করে আপনি দুটো বাঁধুনি দিয়ে আপনি যত দ্রুত সম্ভব হাসপাতালে। সেটা আক্রান্ত স্থান থেকে কতটুকু উপরে বাঁধতে হবে? আমরা বলি কাছাকাছি দুটো, 1 মিটারের ভেতরে দুটো বাঁধন। ঠিক বাঁধন বলা ঠিক হবে না, ব্যান্ডেজের মতন করে বেঁধে দিতে হবে। দুটো, একটা ন্যূনতম দুটো বলা হয়, দুটো দিলেই যথেষ্ট। এটা যে 5টা 7টা 10টা এরকম দেওয়ার দরকার। আমাদের দেশে তো আসলে তারা একটা বাঁধুনি দেয় এবং খুব শক্ত করে দেয় যাতে রক্ত চলাচলই করতে না পারে, তখন হিতে বিপরীত হয়ে যায়। আচ্ছা, এটা তো একটা আশেপাশে যে মানুষগুলো থাকছে বা যিনি আক্রান্ত হচ্ছেন তিনি ইনিশিয়ালি কাজটি করলেন, প্রাথমিকভাবে আর কোন কাজগুলো আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে প্রাথমিকভাবে যাতে তারা করে থাকেন আক্রান্ত হওয়ার পর? আক্রান্ত হলে এই কয়েকটা কাজ।
আর আক্রান্ত অ্যাভয়েড করার জন্য কিছু ব্যবস্থা আছে। আচ্ছা, যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই যে ইমমোবিলাইজ করা, সাবান দিয়ে ধোয়ার কথা বলেন, না এগুলার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। সাবান দিয়ে ধোয়া, ব্লিচ দিয়ে ধোয়া, এগুলার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। আচ্ছা, খুবই সুন্দর করে বলছিলেন। এরপর আমরা আপনাদের কাছে আসি। আসলে আপনাদের কাছে যখন রোগীরা আসছে, আপনারা কি ধরনের চিকিৎসাগুলো তাদের দিচ্ছেন? আমরা আমাদের যেটা সিনড্রোমিক অ্যাপ্রোচের মাধ্যমে চিকিৎসকদের ট্রেনিং থাকে যে এটা বিষধর সাপ না বিষহীন সাপ আইডেন্টিফাই করা, বোঝার জন্য। তো ওই যে লক্ষণগুলোর কথা আমি অলরেডি বলেছি, এই লক্ষণগুলো আমরা দেখি, 24 ঘন্টা অবজারভেশনে রাখি। তাছাড়া আমরা একটা টেস্ট করি যেটাকে বলে 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্ট। আমরা রোগীর থেকে 1 থেকে 2 ml রক্ত নেই, সেটা একটা পরিষ্কার টেস্ট টিউব বা গ্লাস টিউবের মধ্যে রেখে 20 মিনিট পরে আমরা দেখি রক্ত জমাট বেঁধে গেল কিনা। যদি রক্ত জমাট না বাঁধে, যদি রক্তটা তরলই থেকে যায়, তাহলে বুঝতে হবে এটা ভাইপার জাতীয় সাপের বিষধর সাপ ছিল। সো এই ধরনের টেস্ট এবং লক্ষণ ভেদে আমরা সিদ্ধান্ত নেই যে এটা বিষধর না বিষহীন সাপ। যদি বিষধর সাপের লক্ষণ কিছু না কিছু চলে আসে, এমনকি যেখানে কামড় দিয়েছে সেই জায়গা ফুলে যাওয়া, সেই জায়গা থেকে অঙ্গটা ফুলে যেতে থাকে আস্তে আস্তে, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন ফর গিভিং অ্যান্টিভেনম। তো এরকম হলেই আমরা তখন অ্যান্টিভেনম প্রয়োগ করি। আচ্ছা, অ্যান্টিভেনম কি আপনাদের লাস্ট স্টেজ চিকিৎসার নাকি এরপর আর কোনো? না, এটা ফার্স্ট বা লাস্ট বলে না, মানে এটা হলো একমাত্র চিকিৎসা। যদি বিষাক্ত সাপে কামড় দেয় তাহলে কিন্তু আপনি অ্যান্টিভেনম দিলে বেঁচে যাবে, অ্যান্টিভেনম না দিলে মারা যাবে, এর মাঝামাঝি কিছু নাই। আচ্ছা, সো যদি বিষাক্ত সাপ আমরা বুঝে থাকি, আমরা অ্যান্টিভেনমই প্রয়োগ করি। এটা ছাড়াও কারো ক্ষেত্রে আপনার যাদের অনেক দেরি হয়ে যায়, সেই সব ক্ষেত্রে রেসপিরেটরি সাপোর্ট দেওয়া লাগে, তাকে ভেন্টিলেশন করতে হয়। সো আমরা অনেক সময় উপজেলা বা জেলায় আম্বু ব্যাগ দিয়ে ভেন্টিলেশন করি, পরে জেলা হাসপাতালে বা মেডিকেল কলেজে ইনটিউবেট করে রাখা হয়। আচ্ছা, বিষধর সাপ রাসেলস ভাইপারের মতো যে সাপগুলো আসলে দংশন করছে, তাদের কামড়ের ক্ষেত্রে আসলে আপনি শুরুতে বলেছিলেন যে কয়েকটা অঙ্গের উপরে বেশ প্রভাব পড়তে পারে, কিডনি থেকে শুরু করে স্নায়ুতন্ত্র থেকে শুরু করে কয়েকটা জায়গাতে। সেই ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা আপনাদের দিতে হয় কিনা? জি, রাসেল ভাইপারের ক্ষেত্রে এটাই হলো মুশকিল, এবং প্রবাবলি মর্টালিটি বেশি হওয়ার কারণও কিন্তু এটা যে রাসেল ভাইপারে একে তো দেরি হচ্ছে, আপনি দ্রুত না দিয়ে ওঝার কাছে গিয়ে একটা বড় অংশ সময় নষ্ট হচ্ছে। তারপরে এই সাপটা যেহেতু মাল্টি সিস্টেমকে ইনভলভ করে, এইসব ক্ষেত্রে সার্জারির কনসালটেশন লাগতে পারে, ডায়ালাইসিস লাগতে পারে, এমনকি ইনটিউবেশন করাও লাগতে পারে। এই ফ্যাসিলিটিগুলো মেডিকেল কলেজ ছাড়া সাধারণত থাকে না, যে কারণে রাসেল ভাইপারের ক্ষেত্রে কষ্ট অনেক বেশি এবং অনেক রকম ডিসিপ্লিনের মানুষের ইনভলভমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা কি প্রাথমিক চিকিৎসা দিয়ে, যেমন কেউ গ্রামের ছোট্ট একটা গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তিনি আক্রান্ত হওয়ার পর যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন, সেখানে চিকিৎসা দিয়ে কি আবার রেফার করে দেওয়া হচ্ছে? জি, প্রথম কাজ হবে কিন্তু শুধু রেফার করা না। উনি যদি রাসেল ভাইপারের বাইট নিয়ে নিকটস্থ উপজেলায় যান, আমার উপজেলার যে স্বাস্থ্যকর্মী চিকিৎসক রয়েছেন, ওনার কাজ হবে ফার্স্ট ডোজ অ্যান্টিভেনম দিয়ে দেওয়া। আচ্ছা, প্রথম ডোজ ওইটা যেতেই কিন্তু আপনার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, সো ফার্স্ট ডোজ দিয়ে দেওয়া অথবা চালু করে দিয়ে তাকে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, কিন্তু কেউটের ক্ষেত্রে বা গোখরা সাপের ক্ষেত্রে এটা রেফার করার প্রয়োজন হয় না, এটার চিকিৎসা উপজেলাতেই সাকসেসফুলি দেওয়া সম্ভব। আচ্ছা, তবে একটা বিষয় যেটা আর কি আমাদের কথা অনেক সময় আমরা অভিযোগ শুনে থাকি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রত্যন্ত অঞ্চলের যে হেলথ কেয়ার প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি তার কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা, কিংবা বেসরকারি যে হাসপাতালগুলো আছে বা ক্লিনিকগুলো আছে সেখানে গেলে কি পাওয়া যাবে কিনা? না, প্রথম কথা হলো এটা খুব ব্যয়বহুল চিকিৎসা। বেসরকারি হাসপাতালে গেলে আপনি পাবেন না তা না, বাজারে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যান্টিভেনম পাওয়া যায়। তো বেসরকারি হাসপাতালে গেলে উনি যদি কিনে ফেলেন, তাহলে কিন্তু একটা কিনতে গেলে এটা অনেক খরচ, 50 থেকে 70 হাজার টাকা খরচ হবে একটা ডোজ। সো সরকার এটা বিনামূল্যে দিচ্ছে, উনি কেন যাবেন অন্যখানে? দ্বিতীয় কথা হলো, আপনি সঠিকই বলেছেন যে উপজেলা হাসপাতালগুলোতে অনেক সময় চিকিৎসা করা হচ্ছে না, একটা ভীতি কাজ করতেছে আমাদের চিকিৎসকদের ভাই বোনদের মধ্যে এবং স্বাস্থ্যকর্মীদের, স্বাস্থ্য সহকারীদের মধ্যে, যে অ্যান্টিভেনম দিলে বোধহয় রিয়াকশন হয়ে যেতে পারে। তো অ্যান্টিভেনম দিয়ে রিয়াকশন হওয়ার সম্ভাবনা খুবই কম, মাত্র 10%, এবং রিয়াকশন হলেও সেটার ভালো ব্যবস্থা রয়েছে আপনার হাতে, আপনি অ্যাড্রেনালিন দিলেই রিয়াকশনটা ঠিক হয়ে যায়। সো আমি মনে করি যে চিকিৎসকদের এইসব ব্যাপারে
মোটিভেটেড হওয়া উচিত এবং কনফিডেন্টলি এটার চিকিৎসা করা উচিত। এবং রোগীর আত্মীয় স্বজনদেরও ওই চিকিৎসককে কিন্তু অভয় দেওয়া উচিত যে ডাক্তার সাহেব আপনি চিকিৎসা শুরু করেন, দেখেন আপনি কিন্তু অ্যান্টিভেনম দেওয়ার পরেও একটা রোগী মারা যেতে পারে, হ্যাঁ, না দিলে তো মারাই যাবে, না দিলে তো মারাই যাবে। সুতরাং আপনি না দিলে মারাই যাবে এবং দিলে আপনার বেঁচে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সো আপনারও চিকিৎসকদের প্রতি ট্রাস্ট রাখা উচিত, রোগীর আত্মীয় স্বজনের এবং রোগীর নিজের, এবং চিকিৎসা ওইখানেই শুরু করা উচিত অ্যান্টিভেনম, এবং ডাক্তারদেরও অ্যান্টিভেনম দেওয়ার ব্যাপারে আরো বেশি কনফিডেন্ট হওয়া উচিত, ভয় না পাওয়া উচিত। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব, তবে তার আগে যে বিষয়টা আর কি বললাম যে বেসরকারি কার হয়তো সামর্থ্য আছে কিন্তু তার স্থানীয় কোনো জায়গায় তিনি পাচ্ছেন না, তাকে রেফার করা হচ্ছে ঢাকা মেডিকেল বা অন্য কোথাও সরকারি কোনো, এত সময় আপনি পাবেন না। এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে কারো যদি সেই সামর্থ্য থাকে যে বেসরকারি কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার, সেক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকে? না, আমি মনে করি এটা প্রত্যেকটা চিকিৎসা উপজেলা বা জেলা হাসপাতালেই ওনাদের যাওয়া উচিত, এবং অ্যান্টিভেনম ওখানে ফ্রি পাওয়া যাবে, স্টক আছে। স্টক না থাকলেও আমাদের এনসিডিসির সাথে যোগাযোগ করলেই ওনারা অ্যান্টিভেনম পাবেন, এবং ওখানেই অ্যান্টিভেনমের চিকিৎসা নেওয়া উচিত জেলা হাসপাতালগুলোতে। উপজেলার নিচে সাধারণত আমরা এটা দেওয়ার ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই। যদিও ভারত নেপালে কিন্তু ইউনিয়ন লেভেলেও ডাক্তারও দেয় না, এটা স্বাস্থ্যকর্মীরাই দিয়ে দেয় অ্যান্টিভেনম, তারা এইভাবে প্রশিক্ষিত। তো আমাদের এখনো ওই কনফিডেন্সটা আসেনি। এনসিডিসি নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম অনেক চেষ্টা করছে মোটিভেট করার, এবং অনেক ইমপ্রুভও হয়েছে। এখন কিন্তু আমাদের অনেক কলিগরা উপজেলায় খুবই সাকসেসফুলি ম্যানেজ করছেন। সো আমি মনে করি প্রত্যেকেরই উচিত হবে, বিষাক্ত হোক বা বিষহীন সাপ হোক, যে কোনো সাপের কামড়ে ওনার নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে চলে যাওয়া উচিত। আচ্ছা, খুবই সুন্দর বলছিলেন। আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে আমাদের দেশে আসলে যারা রুট লেভেলে চিকিৎসা দিয়ে যাচ্ছেন উপজেলা কিংবা জেলা, তারা আসলে চিকিৎসকরা অনেক সময় উৎসাহিত বোধ করেন না, কিংবা তারা একটু আতঙ্কিত থাকেন রিঅ্যাকশনের ভয়ে। সেক্ষেত্রে আসলে আমাদের কর্তৃপক্ষ কিংবা সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? না, প্রথমত হলো ওনাদের মোটিভেট করা, যেটা আমাদের নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম প্রতি সপ্তাহে কিন্তু তারা ওই ভার্চুয়ালি সেমিনারের আয়োজন করে। এই মুহূর্তে প্রতি সপ্তাহে চলছে এটা, এবং রিট্রেনিং এর ব্যবস্থা করা, এবং ওনারা কিন্তু এনসিডিসির কর্মকর্তারা কিন্তু 24 ঘন্টা অ্যাভেলেবেল, কেউ যদি কোনো সাহায্য চায়। এবং ওখানে কিন্তু আমরা যারা সাপের স্নেক বাইট চিকিৎসায় আমাদের যাদের এক্সপার্টিস আছে, আমরাও কিন্তু ওই অ্যাক্টিভ ওই গ্রুপগুলায়। এটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজেরই একটা গ্রুপ। সাধারণ মানুষ এখানে কিভাবে পৌঁছবে? সাধারণ মানুষ, আপনি তো বলছিলেন যে চিকিৎসকদের মোটিভেট করার ব্যাপারে, তো চিকিৎসকদের মোটিভেট করার জন্য এই রিট্রেনিং এবং তাদেরকে কনফিডেন্স দেওয়া, এবং কোথায় অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে সেটা সরবরাহ নিশ্চিত করা, এগুলো ব্যাপারে সরকারের খবরগুলো আসলে চিকিৎসকরাই ব্যবস্থা করতে পারবেন এনসিডিসি কাছ থেকে। তাছাড়া আমাদের সিভিল সার্জন মহোদয়রা, ইউএইচএফপিও মহোদয়রা, ওনাদেরকে কিন্তু চাহিদাপত্র দিতে হবে। ওনার এলাকায় যদি সাপের উপদ্রব থাকে তাহলে ওনারা এখনই কিন্তু ওনাদের চাহিদাপত্র পাঠানো উচিত, যাতে ওনারা অ্যান্টিভেনম স্টকে রাখতে পারেন। এবং এনসিডিসি সরকার কিন্তু যথেষ্ট পরিমাণ, আমি জানি যেহেতু আমি ওনাদের সাথে কাজ করি, ওনাদের হাতে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনমের মজুদ রয়েছে। আচ্ছা, সো ওনারা চাহিদা দিতে হবে যে, এবং আপনি জানেন যে স্নেকের একটা সিজনালিটি আছে, এই যে বর্ষাকাল আসছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সময়ে কিন্তু সব সাপ বের হয়ে আসবে তার খাবারের সন্ধানে। এই সময় স্নেক বাইটও বেশি হয়। এই যে ফ্লাড হচ্ছে, বন্যার সময়ে সাপের আবাসস্থলগুলো যখন নষ্ট হয়ে যায়, সাপ নিজের বাঁচার স্বার্থেই তখন মানুষের কাছাকাছি চলে আসে। সো এই সময় স্নেক বাইট বেড়ে যায়। তো ওনারা নিজেদের স্বার্থে ওনাদের প্রিপারেশনের পার্ট হিসেবেই চাহিদাপত্র দিয়ে যাতে অ্যান্টিভেনমটা নেন, এটা এনশিওর করতে হবে। খুবই সুন্দর বলছিলেন স্যার। তবে অ্যান্টিভেনমের কার্যকারিতা নিয়ে কথা আসছে, বিশেষ করে রাসেলস ভাইপারের ক্ষেত্রে। আমাদের দেশের যে অ্যান্টিভেনম আছে, বা অনেকেই বলছেন যে আসলে এই অ্যান্টিভেনমের যে কার্যকারিতা আমাদের দেশের রাসেলস ভাইপারের যে গ্রুপ বা আমরা যদি জাতটি বলি, সেই জাতের অ্যান্টিভেনম আসলে কাজ করছে না খুব সহজে। এটা আসলে কতটুকু যৌক্তিক? সায়েন্টিফিক্যালি রাসেলস ভাইপারের, ইন্ডিয়ান রাসেল ভাইপার, বাংলাদেশের রাসেল ভাইপার, এমনকি বাংলাদেশের কয়েকটা অঞ্চলের রাসেল ভাইপারের ভেতরে ভেনমের পার্থক্য রয়েছে। এটা মোটামুটিভাবে দেখা হয়েছে। ভেনম রিসার্চ সেন্টার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজা
প্রফেসর ওয়াহিদ, প্রফেসর হায়দার চিটাগং ইউনিভার্সিটির, ওনারা মিলেই এটা দেখেছেন। সো এটা আনপাবলিশড, বাট আমি জানি আমাদের ভেনম ভেদে ব্যবধান থাকতে পারে, কিন্তু এই ব্যবধানটা এত বেশি না যে অ্যান্টিভেনম কাজ করবে না তা না। এটা এই ব্যবধান থাকবে, কিন্তু আমাদের যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে সেটা রাসেল ভাইপারের এগেনস্টে কাজ করার কথা। এখন যদি কোনো চিকিৎসক বা কেউ যদি নোটিস করে থাকেন, যেটা আপনি যেটা বললেন যে কেউ আমাদেরকেও ব্যক্তিগতভাবে জানাচ্ছে যে রাসেল ভাইপারের ক্ষেত্রে আমাদের যে সাপ্লাই অ্যান্টিভেনমগুলো আছে সেইগুলোতে তারা খুব আশাব্যঞ্জক পাচ্ছেন না বা অনেক বেশি দিতে হচ্ছে, যেটা হয়তো 2 ডোজ 3 ডোজ দেওয়ার কথা সেটা 5 ডোজ 6 ডোজ দিতে হচ্ছে। এরকম যদি ওনারা নোটিস করে থাকেন তাহলে সরকার এই অ্যান্টিভেনমগুলো কার্যকর কিনা ওনাদের হাতে যেগুলো আছে বা বাজারে যেগুলো আছে সেটা ওনারা পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে এমনও তো হতে পারে যে বিষয়টা আপনি বললেন যে হয়তো অনেক রোগী দেরি করে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা হলো এই কারণেও তো অ্যান্টিভেনম হয়তো কাজ করছে না। হ্যাঁ, অবশ্যই কেউ দেরি করে আসলে অ্যান্টিভেনম দিলেই যে কাজ করবে তা না। এবং এখনো পর্যন্ত আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা একটা বড় অংশের সময় ওঝাদের ওখানেই নষ্ট করে ফেলছে। এই প্রশ্নটা যদি আপনাদের করি যে এই জায়গাটা থেকে রোগীদের এই মিথটা থেকে বের করে আনা যাচ্ছে না কেন, এই ওঝাদের কাছ থেকে কেন চিকিৎসকের? এখানে একটু কালচারাল বিষয়ও আছে। আমরা তো আসলে ঐতিহাসিকভাবে দেখে আসছি যে সাপের বিষ নামানো যায়, সাপ ঝাড়ানো যায়, মুখ দিয়ে সাপ টেনে ফেলা যায়। আমাদের বিভিন্ন চলচ্চিত্রে নাটকে এইভাবে এগুলো দেখানো হয়েছে, বিভিন্ন বই পুস্তক স্টোরিতে এগুলো আসছে, মনসা দেবীর থেকে শুরু করে বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ, তো একটা আসলে কালচারাল ইস্যুজও আছে। আমার মনে হয় কালচারাল ফ্যাক্টরটার জন্য অনেকে এটা হচ্ছে না। আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা কিন্তু দরিদ্র, অতি দরিদ্র, প্রান্তিক মানুষের সমস্যা। হ্যাঁ, সো একজন দরিদ্র মানুষ, একজন খেটে খাওয়া মানুষ যখন আক্রান্ত হন, উনি মনে করতে পারেন আমি সেই হাসপাতালে যাব, কে থাকবে, কে ওষুধ দিবে, কি হবে, হ্যাঁ, সরকারি অফিসে যাব, একটা ভীতি কাজ করতে পারে, খরচ হয়ে যাবে কিনা, এগুলো কাজ করতে পারে। ওঝা তো ওনার পাশের বাসাতেই থাকে, সো মনে করেন যে ওঝার কাছে যাওয়াটাই মনে হয়। উনি তো দেখছেন যে ওঝা সাকসেসফুল হয়েছে, ওই যে বললাম 85% ক্ষেত্রেই তো সাকসেসফুল। এইগুলো থেকেই হয়তো এটার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটও হয়তো আছে, যেখানে আসলে আরো বেশি প্রচারণা এবং মিডিয়া কিন্তু আরো বেশি রোল এইসব জায়গায় প্লে করতে পারে। তাছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে অনেক ভূমিকা রাখতে পারে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা, যারা রিলিজিয়াস লিডার আছেন, যারা স্কুল কলেজের শিক্ষকরা আছেন, হ্যাঁ, একটা ইউনিয়নে, একটা গ্রামে কিন্তু প্রাথমিক স্কুলের যিনি শিক্ষক, ওনাদের কথা কিন্তু মানুষ এখনো শোনে, যিনি ইমাম সাহেব ওনার কথা শোনে। সো রিলিজিয়াস লিডার, এডুকেশনাল লিডার, স্থানীয় জনপ্রতিনিধি, যারা ইউথ, তরুণ যারা, তাদের বিভিন্ন ক্লাব আছে কিন্তু এখনো অনেক অ্যাক্টিভ, তরুণ সংঘ বা বিভিন্ন রকম, তারা কিন্তু এইসব ক্ষেত্রে এই জনসচেতনতাটা বাড়ানোর জন্য খুব ভালো অ্যাক্টিভ রোল প্লে করতে পারেন। এতে কিন্তু গভর্নমেন্টের অনেক সহায়তা হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা আশা করি যে অনেক বিষয় কভার করতে পেরেছে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, তবে তার আগে একটু জানতে চাইবো, আমরা তো চিকিৎসা নিয়ে কথা বললাম, কেন হচ্ছে তা নিয়েও কথা বললাম, একটু সচেতনতা, যেহেতু এই মুহূর্তে রাসেলস ভাইপার পদ্মা নদীর তীরবর্তী যে জেলাগুলো আছে বা যে জায়গাগুলো আছে সেখানে খুব বেশি দেখা যাচ্ছে। অনেকে ধান কাটছে কিংবা মাঠে খেলছে, ঘাস কাটছে, চরাঞ্চলগুলোতে বেশি হচ্ছে। তাদের আসলে সচেতন হওয়ার কি কি উপায়গুলো আছে যদি একটু? আমি মনে করি প্রথমেই হলো জায়গা জমিতে কাজ করার আগে বুট ব্যবহার করাটা খুব জরুরি। ওনাদের এই অভ্যাস করা, জুতা পরা বা বুট ব্যবহার করা। ওনারা রাত্রেবেলা বের হলে টর্চ লাইট যাতে ব্যবহার করেন, হাতে একটা লাঠি রাখতে পারেন, হ্যাঁ, লাঠির আওয়াজ করে গেলে সাপটা সরে যাবে। তাছাড়া সাপ নিজেই চলে যাবে। জি, তো অনেক সময় আমাদের গৃহিণীরা, একটা বড় অংশ কিন্তু গৃহিণীরা আক্রান্ত হয়। মুরগির ডিমটা খামার থেকে সকালে নিতে গিয়ে, খড়ের গাদা থেকে খড়টা নিতে, লাকড়িটা নিতে গেলে, ঝোপটা সরানোর সময়, এগুলোর ভেতরেই কিন্তু সাপগুলো বসে থাকে। সো এইসব কাজ করার সময় ওনাদের একটা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত, একটু সাবধান হয়ে সরানো। অনেকে এই সময় মাছ ধরেন, চাই বসান, জাল ফেলেন, জাল টান দিলে, চাই টান দিলে, চাইয়ে হাত দিয়ে দেন, মাছের সাথে সাপও কিন্তু ওগুলাতে আসে। সে একটু খেয়াল করা, হাত দেওয়ার আগে, করার আগে খেয়াল করা এই জিনিসগুলা। ঘরে কোনো গর্ত থাকলে গর্তে হাত না দেওয়া, গর্তগুলো ভরাট করে দেওয়া। হ্যাঁ, সাপের খাবার হলো ব্যাং, টিকটিকি, ইঁদুর, তো
তো এগুলো খামারের আশেপাশে থাকে। অনেকে কি করেন, তার হাঁস মুরগি রক্ষার জন্য রাতে সেগুলো ঘরের ভেতরে নিয়ে আসেন, তখন সাপটাও ঘরের ভেতরে চলে আসে। তো এইসব ক্ষেত্রে খামারকে বসত বাড়ি থেকে একটু দূরে রাখা, জমি থেকে বসত ভিটাটা একটু দূরে থাকা, এগুলো খেয়াল রাখা উচিত। মাটিতে না ঘুমানো, বিছানায় শোয়া, উঁচু জায়গায় শোয়া, মশারি ব্যবহার করা। যারা ঘের পাহারা দেন, জমি পাহারা দেন, তারা আলে না শুয়ে একটা মাচা করে মাচার উপরে শোয়া, সম্ভব হলে মশারি দেওয়া, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এই বেসিক সাবধানতা অবলম্বন করলে স্নেক বাইট অনেকাংশেই এড়ানো সম্ভব। অসংখ্য ধন্যবাদ। যদিও আপনি সচেতনতার কথা আমাকে বলে দিয়েছেন, তারপরেও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। আমি একটা কাজই শুধু বলতে চাই যে বিষধর বা বিষহীন যে সাপেই কামড় দেখ না কেন, আপনারা ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যান। চিকিৎসকরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা বিষাক্ত না বিষহীন। বিষাক্ত সাপ হলে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম রয়েছে এবং অ্যান্টিভেনমে আপনি এটা থেকে ভালো হয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা, সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। আশা করছি আজকের এই পর্ব থেকে আপনারা আসলে সাপের কামড় এবং বিশেষ করে রাসেলস ভাইপার সম্পর্কে জানতে পেরেছেন, এর চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছেন, এবং যে মেসেজটা আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি সচেতন হবার, আপনারা সেই সচেতনতা মেনে চলবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।